আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর ৩ নম্বর অধ্যায় দ্বিপদী উপপাদ্য সম্পর্কে জানবো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্যের প্রথম লেকচার। আজকের ক্লাসে আমরা মেইনলি ফোকাস করব বেসিকের দিকে অ্যান্ড কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল দ্বিপদী উপপাদ্য এটা হচ্ছে ২টা অংশে বিভক্ত। প্রথমটা হচ্ছে ধনাত্মক সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য আর আরেকটা হচ্ছে ঋণাত্মক এবং ভগ্নাংশ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য। তো প্রথমেই আমরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য সম্পর্কে জানবো। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাই আপনি কি বলতেছেন? আমরা তেমন কিছু ভালোভাবে বুঝতেছি না। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে বিষয়টাকে একটু এক্সপ্লেইন করি। আচ্ছা ভাইয়া, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? তুমি খুব সহজেই বলে দিবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে যদি বলি a প্লাস বি হোল কিউবের সূত্র কি? তাহলে বলবো হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আমরা কিন্তু এই ফর্মুলাগুলো ছোটবেলা থেকে সকলেই শিখে আসছি অ্যান্ড আমরা কিন্তু এগুলো জানি। এখন ভাইয়া, তোমাকে যদি বলা হয় a প্লাস বি পাওয়ার 20, পাওয়ার দিয়ে দিলাম এবার হচ্ছে 20, এখন এটা তুমি লিখে দেখাও। তোমরা কি এটা ফর্মুলা জানো? না, এটা ফর্মুলা কিন্তু আমরা জানি না, আমরা কিন্তু মুখস্থ করিনি এটা কখনো। তো এইভাবে তোমাকে যদি যে কোনো দ্বিপদী রাশি দিয়ে বলা হয় যে সেটার পাওয়ার বের করো, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে পজিটিভ এবং পূর্ণ সংখ্যা, মানে কোনো ভগ্নাংশ না, সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এরকম পাওয়ার দিয়ে যদি তোমাকে বলে যে মান বের করে দেখাও, আমরা কিন্তু মানে যে কোনো সংখ্যা দিলে আমরা কিন্তু বের করতে পারবো না। তো সেইটাকে এমন একটা সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করব যেটা দিয়ে এইরকম ধনাত্মক পাওয়ার বিশিষ্ট যে কোনো পাওয়ারের জন্য আর কি দ্বিপদী রাশি তুমি মান বের করতে পারবা। আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই দ্বিপদী রাশি কি? দ্বিপদী রাশি হচ্ছে যে এখানে যেটা আমি লিখছি এটাই হচ্ছে দ্বিপদী রাশি, যেখানে দুইটা পদ থাকে। আর পদ কি ভাইয়া? এখানে এ আলাদাভাবে একটা পদ, বি আলাদাভাবে একটা পদ, এন্ড দুইটাকে আমি কি করছি? প্লাস মাইনাস বা প্লাসের মাধ্যমে যুক্ত করছে। সো এরকম ভাবে তুমি প্লাস মাইনাস গুণ ভাগ যে কোনো কিছুর মাধ্যমে যখন একাধিক পদকে যখন তুমি কি করবা? যুক্ত করবা, তখন সেটা রাশি হয়। অ্যান্ড ওই রাশিটা যখন দুইটা পদ নিয়ে গঠিত হবে তখন সেটা কি? দ্বিপদী রাশি। সো এরকম দ্বিপদী রাশির পাওয়ার যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য আমরা যেন বের করতে পারি, সেইটাকে আমরা হচ্ছে কি করব? একটা উপপাদ্যের সাহায্যে বের করব, সেটাই হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। তাহলে চলো আমরা সেই দ্বিপদী উপপাদ্যটা শিখে ফেলি। তাহলে আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে যে দ্বিপদী উপপাদ্যটা কি এবং সেটা আমরা কেন ব্যবহার করি। অর্থাৎ যে উপপাদ্যের সাহায্যে যে কোনো দ্বিপদ রাশির আহ, ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের জন্য তার মান বের করা যায়, সেটাকে আমরা দ্বিপদী উপপাদ্য বলতেছি। আবার যখন আমরা হচ্ছে তোমার হচ্ছে ঋণাত্মক অথবা ভগ্নাংশ শিখবো, সেগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারবো। আবার সামগ্রিকভাবে যদি আমরা বলি তাহলে বলবো যে যে কোনো দ্বিপদী রাশির যে কোনো পাওয়ারের জন্য আমরা তার বিস্তৃতি নির্ণয় করতে পারি, যার সাহায্যে সেটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য। এখন দ্বিপদী উপপাদ্যটা লেখার পূর্বে আমরা এখানে কিছু বিষয় লক্ষ্য করি, তারপরে আমরা দ্বিপদী উপপাদ্যটা শিখতেছি। এখন দেখো, যখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তুমি লিখছো, তখন প্রথম পদটাতে লক্ষ্য করো এখানে কি হয়েছে। প্রথম যে মানে অর্থাৎ দ্বিপদী রাশিটার যে প্রথম পদ ছিল সেটার উপরে পাওয়ার কত হয়েছে, যেটা আমরা হচ্ছে এই রাশিটার পাওয়ার যেটা নিয়েছি সেই পাওয়ারটা এখানে হয়েছে। তারপরে দেখো এ বি, অর্থাৎ তার পরের পদগুলোকে প্রথম পদ এবং দ্বিতীয় পদ একসাথে আছে এবং তার সামনে একটা ধ্রুব ধ্রুব সংখ্যা আছে। ধ্রুব সংখ্যা মানে কি? যেগুলোর মান কখনো পরিবর্তন হবে না। 2 এর মান তো 2ই থাকবে, কখনো পরিবর্তন হবে না। তারপরে আবার লাস্টে দেখতেছি আমরা হচ্ছে যে 2 নম্বর পদটা ছিল সেটার উপরে আবার পাওয়ার হয়ে গেছে কি? 2। আচ্ছা, তাহলে প্রথমে পাওয়ার যেটা ছিল দ্বিতীয় পদে গিয়ে দেখো প্রথমটার পাওয়ার কিন্তু 1 কমে গেছে, 1 হইছে। আর দ্বিতীয়টার পাওয়ার কিন্তু আবার 1 হইছে এখানে। অর্থাৎ এই পদটাতে দেখো বি এর পাওয়ার কিছু না, মানে কি আছে? 1 আছে। অর্থাৎ এখানে কিন্তু বি ছিল না, আবার এখানে যা বি এর পাওয়ার 1 হইছে, আবার সর্বশেষ পদে গিয়ে বি এর পাওয়ার আরো 1 বেড়ে গেছে, বেড়ে 2 হইছে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি না ভাইয়া? দেখো প্রথম পদে কিন্তু এ নাই, মানে এ আছে বি নাই। তার মানে বি এর পাওয়ার তো আমরা 0 ধরে নিতে পারি। বি এর পাওয়ার 0 ধরতে পারি না?
মানে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে কি হয় 1, তার মানে এখানে কিছু নাই মানে আমরা 1 টা ধরে নিতেই পারি। তারপরে দেখো 2 a এর উপর পাওয়ার কত 1, b এর উপর পাওয়ার হচ্ছে 1 প্লাস এখানে আবার a নাই, তাহলে a এর উপর পাওয়ার 0 ধরে নেই, b এর উপর স্কয়ার। তাহলে দেখো প্রথম যে পদটা ছিল তার পাওয়ার কিন্তু 1 কমেছে এখানে, আবার এখানে গিয়ে আরো 1 কমে গেছে, যে 0 হয়ে গেছে। আর দ্বিতীয় পদের যে হচ্ছে পাওয়ার, সেটা হচ্ছে প্রথম পদে এখানে কি ছিল, এখানে হচ্ছে তোমার 0 ছিল, তারপরে 1 হইলো, তারপরে আবার 2 হইলো। অর্থাৎ দ্বিতীয় যে পদটা ছিল সেটার মান হচ্ছে তোমার কি আস্তে, আস্তে বাড়তেছে পাওয়ারটা। আবার এটার ক্ষেত্রেও সেম। এখানে তুমি যদি b পাওয়ার 0 ধরতে পারো, আর পাশে b এর পাওয়ার এখানে আবার 1 হইছে। এই যে এখানে কিছু না মানে 1 হইছে। আবার এখানে 2 হইছে। হ্যাঁ? আবার এখানে 3 হইছে। আবার a এর পাওয়ার দেখো এখানে 3 ছিল, এখানে 2 হইছে, এখানে 1 হইছে, আবার এখানে 0 হয়ে গেছে। আর মাঝখানে দেখো তোমার হচ্ছে কি আসতেছে, এদের সাথে কিছু ধ্রুবক আসতেছে। তাই না? আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো এখানে যখন a + b হোল স্কয়ারের আমরা করলাম, তখন দেখো এখানে পাওয়ার কত ছিল 2, পাওয়ার যখন 2 তখন পদের সংখ্যা মানে আমরা ফলাফল পাইছি কয়টা দেখো তো, 1 টা 2 টা 3 টা। তার মানে পাওয়ার যখন 2 তখন আমাদের অ্যান্সার আসতেছে 3 টা। পাওয়ার যখন 3 তখন আমাদের অ্যান্সার আসতেছে 4 টা। তার মানে এখানে পাওয়ার যতটা হবে তার পদ সংখ্যা 1 বেশি হবে। এখানে দেখো পাওয়ার 20 আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এর পদের সংখ্যা 21 টা হবে। তার মানে একটা বিষয় আমরা এখান থেকে মাথায় রাখতে পারি যে পদ সংখ্যা, অর্থাৎ এদেরকে আমরা যদি বিস্তৃত করি তাহলে এদের যে পদ সংখ্যা হবে সেটা কি হবে, যে ওই রাশিটার যে পাওয়ার অথবা ঘাত ছিল, হ্যাঁ, তার সাথে 1 যোগ করে দিলে আমরা পদের সংখ্যা পেয়ে যাবো। অর্থাৎ এর a + b হোল কিউবের সূত্রে কে বিস্তৃত করলে কয়টা পদ পাওয়া যাবে তোমাকে যদি জিজ্ঞাসা করি, তাহলে তুমি 3 এর সাথে 1 যোগ করে বলবা 4 টা পদ। আবার যদি a + b হোল স্কয়ারকে বিস্তৃত করলে কয়টা পদ পাওয়া যাবে, তুমি 2 এর সাথে 1 যোগ করে বলে দিতে পারবা 3 টা পদ। তাহলে পদের সংখ্যা পাওয়ার অথবা ঘাত +1। ঠিক আছে? এটা আমরা বুঝে পেলাম। এবার আমরা মেইনলি দ্বিপদী উপপাদ্যটা শিখে ফেলি। আচ্ছা। সো দ্বিপদী উপপাদ্যটা আমাদের বইয়ে যেভাবে প্রকাশ করা আছে, a + b না দিয়ে দিছে হচ্ছে x। আমরা ছোটবেলা থেকে কি শিখে আসছি, a এর সাথে a + b থাকে, বাট এখানে দিছে হচ্ছে a + x। আচ্ছা, তো আমরা সেভাবেই লিখতেছি, হ্যাঁ? এখন দেখো a + x এন্ড পাওয়ার n। এখন এই n এর পরিচয় কি? এই n আমরা যেহেতু এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের কি শিখতেছি, দ্বিপদী উপপাদ্য শিখতেছি, তাহলে আমরা এটার পরিচয় এখন জানবো কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা ভাইয়া? 0 বাদ কিন্তু 1 2 3 4 এইভাবে যতদূর তুমি কাউন্ট করতে পারো। বাট এখানে কোনো ভগ্নাংশ আসবে না বা অন্য কোনো সংখ্যা আসবে না, জাস্ট পূর্ণ সংখ্যাগুলা। তাহলে এটাকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে কি পাচ্ছি, এই এর উপরে প্রথম যে পদটা ছিল তার উপরে পাওয়ার সর্বোচ্চ হবে n। তারপরে আ আমরা হচ্ছে a এর কাজটাকে করে নেই। দেখো a এর পাওয়ার কি হচ্ছিল, এই n হয়েছিল না সর্বোচ্চ, তার থেকে 1 কমে গেছিল। আর এই যে তোমার হচ্ছে x দ্বিতীয় পদ, তার পাওয়ার কি হচ্ছিল, 1 করে বাড়তেছিল, তার মানে এর পাওয়ার হবে 1। এখন এর সামনে তো কিছু ধ্রুবক বসতেছিল ভাইয়া, কিছু সংখ্যা বসতেছিল। এটা কিভাবে আসে? এটা আমাদের নিয়ে আসতে হবে, বা এখানকার ধ্রুবকগুলো আসবে মেইনলি কম্বিনেশনের মাধ্যমে। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে সমাবেশ। আমরা ফার্স্ট সেমিস্টারে বিন্যাস এবং সমাবেশ অধ্যায় কিন্তু পড়ে আসছি। তো সেখানে যে সমাবেশ পার্টটা ছিল সেই জিনিসটা কিন্তু এখানে হবে। অর্থাৎ সমাবেশকে আমরা কিভাবে প্রকাশ করতাম ভাইয়া? দেখো এন সি আর, এই যে সি মানে হচ্ছে কি কম্বিনেশন। সো এখানে এন এর ভ্যালু বসাইতাম এন্ড আর বসাইতাম। তো আর এখানে কি, আর হচ্ছে অনুসর্গ আর এন হচ্ছে উপসর্গ। সো এইখানে এই কম্বিনেশনের মাধ্যমে আমাদের ধ্রুবকটা আনতে হবে। যেহেতু আমরা এটাকে শুরু করতেছি তাহলে এখানে NC1 হবে, হ্যাঁ? তারপরের পরটাতে যাই, NC2 হবে। এর উপর পাওয়ার কি হবে ভাইয়া? n-2 আর x এর উপর পাওয়ার হয়ে যাবে 2। এর থেকে যত বাদ যাবে এখানে আবার তত তোমার কি হবে, পাওয়ার বাড়বে আর কি, এক এক করে বাড়বে। এর সাথে 1 যোগ হয়েছে, আবার এখানে 2 হয়েছে। আর ওই 2 টা আবার দেখো এখানেও বসতেছে। আবার তার পরবর্তী পদটা কি হবে, NC3 এ পাওয়ার n-3 আর এখানে কি x পাওয়ার 3।
তাহলে ভাইয়া জিনিসটা দেখো খুব সুন্দরভাবে একটা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে না? এখানে 1 হচ্ছে, 2 হচ্ছে, 3 হচ্ছে, আবার 1 মানে -1 হচ্ছে, -2, -3 আবার এই x এর পাওয়ার 1, 2, 3 মানে সুন্দরভাবে একটা ধারা মেইনটেইন করে কিন্তু যাচ্ছে। তো ধারার যেরকম একটা তোমার কি n তম পদ থাকতো, সো এইটার ক্ষেত্রে একটা সাধারণ পদ থাকবে। তো সাধারণ পদটা কেমন হবে ভাইয়া? দেখো ডট প্লাস দেখো আমরা কম্বিনেশনকে কিভাবে প্রকাশ করতাম? NCR এর মাধ্যমে। তো সেটাই এখানে হয়ে যাবে NCR। এখন এই R টা কি হবে? দেখো n -1 2 3 4 হচ্ছিল। এখন দেখো এখানে দেখো যখন আমি NC1 নিছি তখন এই 1 টাই দেখো এখানে মাইনাস হয়েছে, তাই না? তাহলে এখানে যখন আমার NCR হয়েছে তার মানে এখান থেকে A এর থেকে মাইনাস হবে কি? R মাইনাস হবে। ওই R এর মানটাই আবার এখানে তোমার কি হয়েছে? X এর উপর পাওয়ার হিসেবে বসছে। তাহলে X পাওয়ার R প্লাস ডট প্লাস সবার লাস্টের পদটা কি হয় ভাইয়া? লাস্টের পদটা এখানে দেখো যে ২ নম্বর পদটা ছিল সেটার উপর পাওয়ার সর্বোচ্চ হয়েছিল। তার মানে এখানে দেখো তোমার ২ নম্বর পদে কে ছিল? x, তাহলে x এর উপর পাওয়ার হবে n। এটাই হচ্ছে আমাদের সেই দ্বিপদী উপপাদ্য। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই সাধারণ পদটার অ্যাকচুয়ালি কাজ কি? দেখো ধারার ক্ষেত্রে আমরা এর আগের অধ্যায়ে কিন্তু শিখে আসছি। ধারার ক্ষেত্রে কিন্তু একটা n তম পদ ছিল। n তম পদ মানে কি? যেকোনো পদকে বোঝাতো সেখানে তুমি n এর ভ্যালু বসাইলে যেকোনো পদ বের করতে পারতা। এইটার ক্ষেত্রেও সাধারণ পদটা প্রায় সেরকমই কাজ করে, হ্যাঁ? তুমি এখানে r এর যেকোনো ভ্যালু বসাইলে তুমি এই তোমার হচ্ছে যে উপপাদ্যটা আছে সেখানকার যেকোনো তুমি পদ বের করতে পারবা। n এর মান তো এখানে তোমার দেওয়া থাকবে যে পাওয়ার ১০, ২০, ৩০ এরকমভাবে যেকোনো পাওয়ার দেওয়া থাকবে। বাট r এর মানটা তোমার হচ্ছে যত বলবে যততম পদ সেই পদটাকে আমাদের এখানে বের করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের সেই দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে? এখন আমাদের এখান থেকে কিছু বিষয় আরো জানতে হবে। সেটা হচ্ছে এর বৈশিষ্ট্যগুলা কিছু লক্ষ্য করো। বৈশিষ্ট্যগুলা কি? ১ম হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কি হবে? মানে ১ম পদটার পাওয়ার সর্বোচ্চ হবে। তারপরে NC1 হবে অর্থাৎ কম্বিনেশন হবে। তারপরে দেখো A এর উপর পাওয়ার কি হবে? এই n-1 মানে এখানে যেটা বসতেছে সেটাই মাইনাস হয়ে যাচ্ছে। আবার x পাওয়ার 1 হচ্ছে। এভাবে A এর পাওয়ার আস্তে, আস্তে কমবে আর হচ্ছে x এর পাওয়ার আস্তে, আস্তে বাড়বে। আর NC2 হবে, NC3 হবে এভাবে করতে, করতে NCR হবে A পাওয়ার n-1 ইনটু x পাওয়ার r। এটা হবে। এটা হচ্ছে সাধারণ পদ। এখানে তুমি r এর মান বসিয়ে যেকোনো পদটি বের করতে পারবা। প্লাস x পাওয়ার n এ গিয়ে আবার এটা শেষ হয়ে যাবে। মানে এই যে হচ্ছে বিস্তৃতিটা সেটা শেষ হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে সাধারণ পদ তাহলে আমরা কি পাইলাম ভাইয়া বলো তো? সাধারণ পদ is equal to NCR A পাওয়ার n-r ইনটু x পাওয়ার r। এটা হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদটি কিন্তু ভাই আবার r+1 তম পদ বলা হয়। এই সাধারণ পদকে r+1 তম পদ বলা হয়। এখন এইটা কেন বলা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো ভাইয়া, তোমার যখন আমরা NC1 বের করতেছি, NC1 দেখো এটা কত নম্বর পদ? এটা হচ্ছে দ্বিতীয় পদ। ১ম পদ কিন্তু এটা। এটা হচ্ছে দ্বিতীয় পদ। যখন আমরা দ্বিতীয় পদ বের করতেছি তখন সেখানে r এর মান কত? 1। যখন আমরা তৃতীয় পদ বের করতেছি তখন সেখানে r এর মান হচ্ছে 2। যখন আমরা চতুর্থ পদ বের করতেছি তখন সেখানে r এর মান হচ্ছে 3। তার মানে ভাইয়া আমি যদি বলি যে এই ধারার দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ তাহলে সেখানে r এর মানটা কত হচ্ছে? 1। তার মানে সেই 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলেই তো আমি বলতে পারি যে 1+1 তম পদ। এভাবে লিখতে পারি না? তম পদ এভাবে তো লিখতে পারি। এখন এখানে এই 1 এর মানটা হচ্ছে কি? এই r এর মান। অর্থাৎ তোমার r এর মান যত হবে পদ সংখ্যা তার থেকে 1 বেশি হবে। যখন আমি বলবো যে আচ্ছা 2 r এর মান মনে করো 2 এর সাথে 1 যোগ করব এততম পদ, পদ ইকুয়াল টু কত? 3 তম পদ বা বাংলা লিখে ফেলছি এখানে হবে 3। তাহলে 3 তম পদ, তাই না? তার মানে r এর মান দেখো এই যে দেখো r এর মান যখন 2 তার সাথে যখন আমি 1 যোগ করতেছি তখন আমি কত নম্বর পদ পাচ্ছি? 3 নম্বর পদ পাচ্ছি। এই যে দেখো 1 2 3 এটা হচ্ছে তোমার 3 নম্বর পদ।
এখানে আর এর মান কত ভাইয়া? 2। ঠিক আছে? তার মানে আমি যখন বলবো আমি যখন এই যে এখানে যেহেতু তোমার সাধারণ পদে কি আছে? আর আছে। তাহলে এই আর এর কারণে এই আর এর সাথে ১ যদি আমি যোগ করে দেই, তাহলেই তো এটা কততম পদ সেটা আমি পেয়ে যাচ্ছি। এটা কি ১ম পদ হবে নাকি ২য় পদ হবে, ৩য় পদ হবে, ৪র্থ পদ হবে? এখানে যে আর আছে এর সাথে ১ যোগ করলে তো এটা কত নম্বর পদ আমি সেটা বলে দিতে পারছি। যেমন যেভাবে আমি বলছিলাম যে এটা দেখেই তো আমি বলে দিতে পারছি যে এটা ৩ নম্বর পদ। কেন? কারণ এই ২ এর সাথে ১ যোগ করলেই তো ৩ হয়ে যাচ্ছে। সেই ৩ নম্বর পদই তো আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার এটা হচ্ছে ৪ নম্বর পদ। ৩ এর সাথে ১ যোগ করে আমরা বলে দিতে পারছি। তাহলে এইটা কত নম্বর পদ? এটা আমরা কিভাবে বলবো? আর এর সাথে ১ যোগ করে দিব। যোগ করে আমরা বলতে পারবো যে হচ্ছে এটা হচ্ছে এই পদ। তার মানে r + 1 তম পদ কত হবে বলো তো? r + 1 তম পদ তখন তোমার হবে NCR a পাওয়ার n মাইনাস r ইনটু x পাওয়ার r। আশা করছি সাধারণ পদকে কেন r + 1 তম পদ বলা হয় এটা তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছো। এবার আমরা আমাদের পরবর্তী অংশে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা r + 1 তম পদ শিখে ফেলেছি এবং দ্বিপদী উপপাদ্যের যে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল সেগুলোকে শিখে ফেলেছি। এখন আমরা মূলত মধ্যপদ নির্ণয় করা শিখব ভাইয়া। কি শিখব? মধ্যপদ নির্ণয় করা। ঠিক আছে? আচ্ছা। তাহলে মধ্যপদ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ভাইয়া? মধ্যপদ হচ্ছে মাঝখানের পদ। এখন আমি মনে করো a + b হোল স্কয়ারের এখন বিস্তৃতি যদি করি তাহলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর মাঝখানের পদ বা মধ্যপদ যদি বলি তাহলে তোমরা কি বলবো? হ্যাঁ, এটা হচ্ছে আর মধ্যপদ। আবার a + b হোল কিউব যদি করি তাহলে কি হয়? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন যদি তোমাকে আমি যদি বলি ভাইয়া যে এদের মধ্যপদ কত? তাহলে তুমি কি বলবে ভাইয়া? যে এদের মাঝখানের পদ হচ্ছে এই ২ টা। কারণ একটা পদ কিন্তু নির্দিষ্টভাবে এদের মধ্যপদ হতে পারছে না। কারণ এটাকে যদি আমি মধ্যপদ বলি তাহলে এই পাশে একটা থাকতেছে, এই পাশে ২ টা থাকতেছে পদ। তাহলে তো মধ্যপদ হইল না। আবার যদি এটাকে বলি তাহলে এই পাশে ২ টা এই পাশে একটা তাহলে তো মধ্যপদ হচ্ছে না। তার মানে এই ২ টাকে যদি বলি তাহলে দেখো ২ পাশে একটা, একটা করে থাকতেছে। তার মানে এটা মধ্যপদ আমরা বলতে পারি এই ২ টাকেই একসাথে। তাহলে দেখো পাওয়ার যখন আমাদের জোড় সংখ্যা তখন আমাদের কি হচ্ছে? পদ সংখ্যা হচ্ছে বিজোড়। তার মানে এই পাওয়ারের সাথে পদ সংখ্যা ইকুয়াল টু কি বলছিলাম? পদ সংখ্যা ইজ ইকুয়াল টু পাওয়ারের সাথে ১ যোগ করে দিবা। তার মানে পাওয়ার যদি জোড় হয় তাহলে তোমার পদের সংখ্যা কি হচ্ছে? বিজোড়। তাহলে বিজোড়ের মধ্যপদ একটা হয়। তার মানে মধ্যপদ একটা, পদ একটি। আর যখন পাওয়ার বিজোড় সংখ্যা তখন পদের সংখ্যা কত হবে? এর সাথে ১ যোগ। এর সাথে ১ যোগ করলে হয় ৪। তার মানে পদের সংখ্যা হবে জোড়। পদের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে ২ টা। মধ্যপদ ২ টি। ঠিক আছে? তাহলে এইটাকে আমি সুন্দরভাবে এখানে লিখে লিখছি যে পাওয়ার জোড় হলে পদ সংখ্যা কি n+1 না? পদ সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করি? n+1 মানে n মানে কি? এই যে পাওয়ারের সাথে ১ যোগ করে দেই। এই পাওয়ারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? n দ্বারা। তাহলে n এর সাথে 1 যোগ। তাহলে পদ সংখ্যা তাহলে পাওয়ার যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা হবে বিজোড়। আর যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটি। ঠিক আছে? তার মানে পাওয়ার যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে মধ্যপদ হবে একটি। এখন এই মধ্যপদের মানটা কিভাবে বের করবো ভাইয়া? এই মধ্যপদের মানটা সিম্পলি বের করবা কিভাবে? n/2 প্লাস 1 এত তম পদ। দেখো এটা কিন্তু ফর্মুলা, সো এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার মধ্যপদ কি হবে মানে ওর ভ্যালুটা কিন্তু বের করে দিবে না। কততম পদ মধ্যপদ হবে সেটাকে বলে দিবে। মধ্যপদ হইতে পারে তোমার ২ নম্বর পদ, ৩ নম্বর পদ, ৪ নম্বর পদ, তোমাকে এটা বলে দিবে। বাট সরাসরি কিন্তু ভ্যালু বলে দিবে না যে মধ্যপদের মানটা কত, এটা বলে দিবে না। কত নম্বর পদ সেটা বলে দিবে।
এই সূত্রের মাধ্যমে তুমি কিন্তু পাবা। এই জন্য লাস্টে আমি কিন্তু লিখে দিছি তম পদ। আচ্ছা, এরপরে দেখো পাওয়ার যদি বিজোড় হয়, পাওয়ার বিজোড় হলে পদ সংখ্যা কি হবে বলতো? পদ সংখ্যা n+1, তাহলে এটা হয়ে যাবে তখন জোড়। যদি পদ সংখ্যা জোড় হয় তাহলে কি মধ্যপদ কয়টা পাওয়া যাবে বলতো? মধ্যপদ 2টা থাকবে, জোড়। মধ্যপদ হবে 2টি, ঠিক আছে। পদের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হবে 2টা, তখন পাওয়ার কি হতে হবে? পাওয়ার হতে হবে বিজোড়। তাহলে মধ্যপদ যেহেতু 2টা থাকবে, তার মানে একটা প্রথম মধ্যপদ, একটা দ্বিতীয় মধ্যপদ হবে। তাহলে প্রথম মধ্যপদ কি হবে? মধ্যপদ। তো প্রথম মধ্যপদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, এত তম পদ। আমি কিন্তু বারবার বলতেছি, এর মাধ্যমে আমরা কিন্তু সরাসরি মধ্যপদের মান কত সেটা পাবো না, কত নম্বর পদটা মধ্যপদ হবে সেটা পাবো, অর্থাৎ কত তম পদটা মধ্যপদ হবে সেটা পাবো। এবার হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। মধ্যপদ, দ্বিতীয় মধ্যপদ কি হবে? n+3 ডিভাইডেড বাই 2, এত তম পদ। তম পদ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি এই যে এগুলোর ক্ষেত্রে যদি আমরা এখন ফর্মুলাগুলোকে একটু অ্যাপ্লাই করে দেখি তাহলে কি মিলতেছে কিনা আমি তোমাদের দেখাই। দেখো পাওয়ার আছে জোড়, তার মানে এর পদ সংখ্যা হবে বিজোড়। বিজোড় হলে মধ্যপদ হয় কয়টা? একটা। তাহলে সেটা নির্ণয়ের ফর্মুলা কি ছিল? n/2 + 1। তাহলে দেখো n এর মানে এখানে কত? 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1। 1 + 1 মানে হচ্ছে 2 তম পদ। তার মানে দ্বিতীয় পদ হবে তোমার মধ্যপদ। দেখো 1 2, এই যে 2 নম্বর পদ হচ্ছে তোমার কি মধ্যপদ, এটা কিন্তু তোমাকে বলে দিচ্ছে। এখন তুমি বলতে পারো ভাইয়া যে এই পদের মানটা তাহলে কিভাবে বের করব? এই পদের মানটা বের করা তো আরো সহজ। 2 তম পদকে তুমি কি করবা বলো? 2 তম পদ, এটাকে তুমি r+1 এই আকারে প্রকাশ করবা। r+1 তম পদে প্রকাশ করবা, তার মানে r এর মান যদি হয় 1, তার সাথে 1 যোগ করলেই তো আমি r+1 তম পদে আকারে প্রকাশ করতে পারতেছি, তম পদ। তাহলে এখানে r এর মান কত? r এর মান হচ্ছে 1। তুমি কিন্তু 2 সরাসরি বসাইতে পারবে না, কারণ এটা তো r এর মান না। তুমি যখন সেটাকে r+1 তম পদের আকারে সাজাবা, তখন সেখান থেকে তুমি r এর মান বলতে পারবা এই হচ্ছে 1। এখন তোমাকে যদি আমি বলি যে পদটার মানটা বের করো, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? সাধারণ পদের সূত্র NCR। এখন n এর মান কত? n যেহেতু আমরা এই যে এটার ক্ষেত্রে করতেছিলাম a+b² এর ক্ষেত্রে, এখানে n এর মান হচ্ছে 2, তাহলে আমরা ওই সাধারণ পদের সূত্রটাকে ইউজ করতেছি। তাহলে NCR, আর এর মান কত? 1 পেয়ে গেছো, তাহলে 1। এর উপর পাওয়ার কি ছিল? n-r, তাহলে n এর মান কত? 2 মাইনাস হচ্ছে 1, আর এর মান হচ্ছে 1 ইন্টু এক্স। এক্স যেহেতু না, ওখানে আমরা হচ্ছে a+b² এর ফর্মুলা ইউজ করছি, তার কারণে দ্বিতীয় পদ হবে b, তাহলে b এর উপর পাওয়ার কত হবে? এই 1। তাহলে দেখো 2c1 এর ভ্যালু কিন্তু তুমি ক্যালকুলেটরে বের করে দেখতে পারো, এটার মান কিন্তু 1। আচ্ছা, এখন ওইটার ভ্যালুটা কিভাবে বের করে আমি তোমাদের একটা শিখাই দেই, ক্যালকুলেটরে কিভাবে বের করতে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো। তাহলে আমরা সর্বপ্রথম এখানে কি আমাদের করতে হবে? দেখো 2c1, দেখো এই ক্যালকুলেটরে এই অংশ দেখো, লক্ষ্য করো ভালোভাবে, এখানে কিন্তু তোমার NCR লিখা আছে, হ্যাঁ। তাহলে এটা আমাদের করার জন্য যে হলুদ চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রথম আমাদের শিফট চাপতে হবে, তাহলে এটা ক্লিক করলে দেখো এখানে কিন্তু সি আসছে, সি কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে আমাদের প্রথমে কি ছিল? 2, তারপরে ছিল হচ্ছে সি, তারপরে ছিল হচ্ছে 1। তাহলে দেখো আমরা লিখে ফেললাম 2c1। এটার অ্যান্সারটা করলে দেখো অ্যান্সার আসতেছে 2, তাহলে সেটাই আমরা এখানে বসাই দিতে পারো এখন। তাহলে 2 ইন্টু এ এর উপর পাওয়ার কত? 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে a। b এর উপর পাওয়ার কত? 1, তার মানে b। দেখো 2তম পদ এর মান কত আসছে? 2ab। দেখো a+b² এর মধ্যপদ 2ab আসছিল,
ওটাও কিন্তু ওখানে আসলো। তার মানে মধ্যপদের যে ফর্মুলাটা ফর্মুলা আছে সেটার মাধ্যমে আমরা কততম পদ মধ্যপদ হবে সেগুলা পাবো, এবং তারপরে আমরা সেটা r+1 তম পদের যে হচ্ছে ফর্মুলা বা সাধারণ পদের যে সূত্র সেখানে আমরা জাস্ট খালি ভ্যালুগুলো বসাই দিলেই সে পদের মানটা আমরা পেয়ে যাব। আশা করি এখন তোমাদের কাছে এই বিষয়গুলা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা শিখবো হচ্ছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ, এখন এটা কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে। এক্স বর্জিত পদ, এক্স মুক্ত পদ, এক্স বিহীন পদ, হ্যাঁ, এরকম বিভিন্ন নামে তোমাদের প্রশ্নে বলে দিতে পারে। তোমরা জাস্ট খালি সেটাকে বুঝে নিবা। যদি একবার বুঝতে পারো যে সেটা তোমাকে এক্স বর্জিত পদের মানটাকে বের করতে বলছে, তাহলে তুমি কিন্তু সেটাকে সলভ করতে পারবা। আচ্ছা, তাহলে চলো ভাইয়া, এটা কিরকম টাইপের হতে পারে আমরা একটু দেখে নেই। তাহলে আমরা সাধারণ পদের কি সূত্র জানতাম, বা সাধারণ পদ বা r+1 তম পদের সূত্রে কি জানতাম? NCR a পাওয়ার n-r x পাওয়ার r। এখন তোমাকে বলছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত মানে কি? সেখানে এক্স থাকবে না। এক্স যদি না থাকে তাহলে এই জিনিসটা তোমার কি করতে হবে? এই জিনিসটাকে 1 বানাইতে হবে। অর্থাৎ সাধারণ পদ মানে তো তোমার যে কোনো পদকেই বোঝায়, বা r+1 তম পদ মানে তো যে কোনো পদকে বোঝায়। এই কারণে আমরা সাধারণ পদ নিয়েই কথা বলতেছি। সো মনে করো এটা একটা পদ, এটা এক্স বর্জিত পদ। বর্জিত মানে কি? এক্স নাই। তাহলে এই এক্স যদি না থাকে তাহলে এখানে কি থাকবে? 1 হইতে হবে। এই জিনিসটাকে কি হইতে হবে? 1 হইতে হবে। যদি তুমি এটার ভ্যালুটাকে যদি 0 বানাও, তাহলে পুরাটার সাথে তো এই পুরাটা অংশের সাথে কি আছে? গুণাকার আছে। তার মানে পুরো অংশটার মান কিন্তু কি আসবে? 0 আসবে। বাট এটার মান যদি তুমি 1 বানাও, তাহলে বাকি অংশটুকুর ভ্যালুটা তুমি কিন্তু পাচ্ছ। এটার ভ্যালু মনে করো কিছু একটা আসছে, বাট সেখানে এক্স এর মানটা তোমার 1 হয়ে যাওয়ার কারণে এক্স থাকবে না, বাকি সবকিছু কিন্তু থাকবে। এটাকেই বলা হয় তোমার এক্স বর্জিত পদ। তার মানে এই এক্স পাওয়ার আর ইজ ইকুয়াল টু তোমাকে 1 বানাইতে হবে। তাহলে তুমি বলতে পারবা যে সেই পদটাকে বলতে পারবা তুমি এক্স বর্জিত পদ, কারণ সেখানে এক্স এর মান নাই, সেখানে এক্স নাই। তাহলে আমরা যদি এক্স পাওয়ার আর ইকুয়াল টু 1 বলি, তাহলে ভাইয়া দেখো এক্স পাওয়ার আর, এখন দেখো আমরা তো এক্স এর উপর পাওয়ার 0 নিতে পারি। পাওয়ার 0 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এটা বলতে পারি 1 বলতে পারি। কারণ দেখো এক্স এর উপর পাওয়ার যদি তুমি 0 দাও, অর্থাৎ এক্স বাদ দাও, পৃথিবীর যে কোনো কিছুর উপরই তুমি যদি পাওয়ার 0 দাও, তাহলে সেটার মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে যখন তোমার এখন এটাকে বলা হয় তোমার হচ্ছে ভিত্তি, আর এটাকে বলা হয় তোমার হচ্ছে পাওয়ার বা ঘাত। তো সূচকের নিয়ম হচ্ছে যখন ভিত্তি আর ভিত্তি মিলে যায় তখন পাওয়ার গুলা সেম হয়, অর্থাৎ আর ইকুয়াল টু 0। অর্থাৎ এইটার ক্ষেত্রে তুমি যদি এক্স বর্জিত পদ বের করতে চাও, তাহলে তোমাকে এক্স এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে তোমাকে কি ধরতে হবে? 0 ধরতে হবে। এটাই তোমরা মাথায় রাখবা, যে যখন আমাকে এক্স বর্জিত পদ বের করতে বলবে, তখন আমরা এক্স এর উপরে যে পাওয়ারটা আসবে, অর্থাৎ সাধারণ পদে যে পাওয়ারটা আসবে, সেটাকে আমরা 0 ধরে নিব। ঠিক আছে? 0 ধরে অঙ্ক করব। তাহলে সেখানে তুমি হচ্ছে তোমার আর এর মানটা দেখবা অনেক সময় বের করতে পারবা। তখন তুমি আর এর মানটা যদি বসায় দাও এখানে, তাহলে তোমার এক্স বর্জিত পদের মানটা কত সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। তাহলে একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবা, যে এক্স বর্জিত পদ যখন বের করতে বলবে তখন আমরা সেটাকে সাধারণ পদটাকে বের করব। সাধারণ পদটা বের করার পরে এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা ইকুয়াল টু আমরা কি করব? 0 ধরে নিব। ঠিক আছে? আর এই লাইনগুলো তোমাদের আর করার দরকার নাই। এক্স পাওয়ার আর ইকুয়াল টু এক্স পাওয়ার 0 বা এক্স পাওয়ার আর ইকুয়াল টু 1 এরকম ভাবে করার দরকার নেই। তোমরা সরাসরি পাওয়ার ইকুয়াল টু 0 ধরে নিবা। ঠিক আছে? এটা হচ্ছে এক্স বর্জিত পদের কনসেপ্টটা চলে গেল। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে সহগ পদ। কি শিখবো? সহগ পদ। আচ্ছা, সহগ মানে কি ভাইয়া? সাথে থাকবে। এখন তোমাকে এই আগেরটা দিয়ে বুঝায় দেয়। এখন তোমাকে বললো যে এক্স পাওয়ার 10 এর সহগ কত হবে? এক্স পাওয়ার 10 এর সহগ কত হবে? তার মানে তুমি সাধারণ পদ বের করবা। সাধারণ পদ মানেই তো যে কোনো পদ। তো এখন তুমি এই সাধারণ পদটাকে ধরে নিচ্ছ যে তোমার এখানকার যে হচ্ছে তোমার এক্স পাওয়ার আর আছে, এর বদলে তুমি যদি এখানে এক্স পাওয়ার 10 বসায় দাও, তাহলে তার সাথে যে অংশটা আছে, সহগ মানে সাথে যেটা থাকে, সেটাই তো তার হচ্ছে তোমার কি সহগ।
তার মানে তখন তোমাকে এই জিনিসটার ভ্যালু বের করে দেখাইতে হবে। তাহলে এই জিনিস এক্স পাওয়ার যেটা তোমার মনে করো তুমি আর প্লাস 1 তম পদ অথবা সাধারণ পদে বের করবা, সেটাকে তোমাকে এই এক্স পাওয়ার 10 বানাইতে হবে। তার মানে এক্স পাওয়ার আর ইকুয়াল টু তোমাকে কত বানাইতে হবে? এক্স পাওয়ার 10 বানাইতে হবে। তাহলে দেখো এই যে ভিত্তি আর ভিত্তি মিলে গেছে, তাহলে আর পাওয়ার আর ইকুয়াল টু 10 হবে। তার মানে এটা কি ফিক্সড না ভাইয়া? যখন তোমাকে এক্স বর্জিত পদ বের করতে বলবে তখন তুমি সেই এক্স এর পাওয়ার যেটা থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরে নিবা। বাট এখানে তো আমি তোমাকে এটা জাস্ট বললাম যে ধরে নাও যে এক্স পাওয়ার 10 এর সহগ বের করতে বলছে। তোমাকে তো বলতে পারে এক্স পাওয়ার 20, 30 অথবা আরো অন্যান্য কিছু বলতে পারে। তখন তুমি জাস্ট একটা বিষয় মাথায় রাখবা যে তুমি আর প্লাস 1 তম পদ অথবা সাধারণ পদ যেটাই বলো না কেন সেটা বের করবা। বের করার পরে এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটা ইকুয়াল তোমাকে যেই পদের সহগ বের করতে বলছে আর কি, সেটার পাওয়ারটাকে সমান করে দিবা। ঠিক আছে? সাধারণ পদের যে পাওয়ার আর তোমাকে যততম পদের সহগ বের করতে বলছে সেটার পাওয়ারটাকে সমান করে দিবা। তাহলে তুমি কি পাবা? সেই সহগের মানটা তুমি পেয়ে যাবে। এখান থেকে তুমি আর এর মান আগে বের করবা, তারপরে তুমি হচ্ছে সহগের মানটাকে বের করে ফেলতে পারবা। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে ঋণাত্মক অথবা ভগ্নাংশ সূচকের দ্বিপদী উপপাদ্য। তাহলে আমরা কি শিখব? ঋণাত্মক ও ভগ্নাংশ সূচকের দ্বিপদী উপপাদ্য। তাহলে ঋণাত্মক অথবা ভগ্নাংশ সূচকের দ্বিপদী উপপাদ্য। এখন এটা আমাদের আলাদাভাবে কেন শিখতে হচ্ছে না, সেটা তো আমাদের আগে জানা প্রয়োজন। দেখো এনসিআর এর আগে অর্থাৎ যেখানে তোমার হচ্ছে কি ছিল, এটা তো হচ্ছে ঋণাত্মক। এর আগে যেটা আমরা শিখলাম সেটা কি ছিল? ধনাত্মক। তো ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে আমরা এনসিআর কম্বিনেশনকে ব্যবহার করেছিলাম। সেখানে কিছু লিমিটেশন আছে, এই কম্বিনেশন বা এই জিনিসটার কিছু লিমিটেশন আছে। এখানে তুমি যদি এন এর মান অর্থাৎ এখানে যদি এন এর মান তুমি ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ সংখ্যা বসাও, তাহলে কিন্তু এই পুরা জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায় বা বাস্তবপূর্ণ মান পাবা না তুমি এটার। আবার আরেকটা লিমিটেশন আছে কি, যে এই আর এর মানটা যদি এন এর থেকেও বড় হয়ে যায় কখনো, এই আর এর মান কিন্তু সর্বোচ্চ এন পর্যন্ত হইতে পারবে। অর্থাৎ মনে করো 10C10 হইতে পারবে, এটা পসিবল। এটার মান কিন্তু সবসময় 1 হবে। বাট 10C11 এটা কিন্তু কখনো পসিবল না। এটা করলে ক্যালকুলেটারে ইরর আসবে। -10C10 এটার মান কিন্তু কি আসবে? ইরর আসবে। মনে করো 12C10 এটার মানও কিন্তু ইরর আসবে। তো দেখো মাইনাস সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা কিছুর জন্য কিন্তু আমরা এইটার ভ্যালু বের করতে পারতেছি না। আবার আর এর মানটা যখন তোমার এই যে এই এন এর মানের থেকেও যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু আমরা তার ভ্যালু আর বের করতে পারবো না। এই কারণে আমাদের দ্বিপদী উপপাদ্যের একটা জেনারেল ফরম্যাট শিখতে হবে, যেখানে আমরা ধনাত্মক বলো, ঋণাত্মক বলো, ভগ্নাংশ সূচক বলো, সংখ্যা বলো, যে কোনো সংখ্যার জন্য যেন আমরা বের করতে পারি, মানে বিস্তৃতি আর কি। তাহলে সেটা এখন আমাদের কিভাবে বের করা যায় সেটার দিকে আমরা আস্তে আস্তে প্রসেসটাকে ফলো করি। দেখো এনসিআর এটাকে আমরা যখন হচ্ছে সমাবেশ অধ্যায় করেছিলাম ফার্স্ট সেমিস্টারে, সেটাকে কিন্তু আমরা কিভাবে প্রকাশ করতাম? উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এভাবে কিন্তু প্রকাশ করতাম। তো তোমরা যারা জানো না তারা কিন্তু এখনই শিখে নাও বিষয়টাকে। এখন এই জিনিসটাকে মনে করো আমি আহ এভাবে প্রকাশ করি আমরা। তা আমি ধরে নিচ্ছি হচ্ছে 2C আচ্ছা ওয়েট, আমি মনে করো এখানে NC2 নিলাম। তাহলে NC2 যদি নেই তাহলে উপরে কি হবে? উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হবে n-2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এখন দেখো এই জিনিসটা একটু ভেঙে কিভাবে লেখা যায়। এই যে উপরে যে ফ্যাক্টোরিয়াল n আছে, একে যদি আমরা ফ্যাক্টোরিয়াল বাইরে বের করে দেই তাহলে এইভাবে n লিখতে পারি, তারপরে লিখতে পারি হচ্ছে n-1, তারপরে লিখতে পারি হচ্ছে n-2 ফ্যাক্টোরিয়াল। এখন এই জিনিসটা কিভাবে হইলো? তোমরা যারা জানো না তাদের জন্য কিন্তু বিষয়গুলো আমি রিপিট করতেছি।
এই জিনিসগুলো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে শিখে আসার কথা। আচ্ছা দেখো, ফ্যাক্টোরিয়াল যদি 4 লিখি আমি, তাহলে এই ফ্যাক্টোরিয়াল 4 কে কিভাবে লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 4 মানেটা অ্যাকচুয়ালি কি বোঝায়? 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলার গুণফল দ্বারা কিন্তু এটাকে বোঝায়। এখন আমি মনে করো ফ্যাক্টোরিয়াল 5 বললাম, তাহলে কি হবে? 4 আচ্ছা 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবগুলার গুণফলকে বুঝালাম। এখন দেখো 4 3 2 1 এটার যে গুণফল, এটাকেই আমরা কি বলছিলাম এর আগে? 4 ফ্যাক্টোরিয়াল বলছিলাম। তাহলে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল আমরা তো বলতে পারতেছি। আচ্ছা, আরেকভাবে দেখি তো এই জিনিসটাকে। মনে করো n ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল কি হবে ভাই বলো তো? n প্রথমে হবে, তারপরে n এর থেকে 1 কম হবে, তার মানে n - 1 হবে, তারপরে এটা থেকে আবার আরো 1 কম হবে, তার মানে n - 2 হবে। এভাবে করতে 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 কি, এভাবে করতে করতে 3 ইনটু 2 ইনটু 1 এরকম পর্যন্ত বিস্তৃত হবে না? ইনটু 1 একদম 1 পর্যন্ত কি হবে? গুণ হবে। তো এখন দেখো, এখন এই যে বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি আবার হচ্ছে এই যে দেখো 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল যেভাবে লিখছিলাম না, তাহলে n ইনটু n - 1, আর এই n - 2 এর পরে যে অংশটা আছে আরো যেগুলো আছে n - 3 n - 4 এভাবে করতে করতে 3 ইনটু 2 ইনটু 1 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলোকে আমি একবারেই n - 2 ফ্যাক্টোরিয়াল বলতে পারি না? পারি। তাহলে এইভাবে আমি কিন্তু সেটাকে ভেঙে লিখলাম এখানে। দেখো, তাহলে n কে কিভাবে লিখতে পারি? n ইনটু n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এখানে দেখো কি ছিল? 2 ফ্যাক্টোরিয়াল, আর ছিল হচ্ছে n - 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই উপরে n - 2 নিচের n - 2 কি হবে? কেটে যাবে না? তাহলে এই পাশে কি থাকতেছে দেখো ভাই, উপরে n ইনটু n - 1 আর হচ্ছে নিচে থাকতেছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা আরেকটা করে দেখি। মনে করো n c3 রয়েছে, তাহলে কি হবে বলো তো? কম্বিনেশন। তাহলে নিচে তোমার কি উপরে কি হচ্ছিল? নিচে তোমার কি হচ্ছিল? ফ্যাক্টোরিয়াল 3 হবে, এটা তুমি বুঝতে পারতেছো। উপরে n হবে, n - 1 হবে, n - 2 পর্যন্ত হবে, অর্থাৎ নিচে যে সংখ্যাটা থাকবে সেইটার সমান সংখ্যক উপরে কি থাকবে? তোমার পদ থাকবে। তারপর এখানে 3 আছে, তাহলে 3টা পদ। এখন লাস্টে যে অংশটা আছে সেটাকে তুমি লক্ষ্য করো তো, এটাকে আমরা এভাবে লিখতে পারি না? হুম, দেখো লাস্টে যে অংশটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি না? n - 3 প্লাস 1 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3। দেখো n থেকে আমরা নিচে যেটা ছিল 3, এটা কিসের মান? আর এর মান না? নিচে যেটা ছিল এটা কিসের মান? আর এর মান। তাহলে নিচে যেটা ছিল সেটা যদি আমরা n থেকে বাদ দেই, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে তো এটা চলে আসতেছে n - 2। তার মানে আমরা যদি n c r এর মান বের করতে চাই তাহলে নিচে হবে কি? ফ্যাক্টোরিয়াল r, আর উপরে হবে n ইনটু n - 1 n - 2 এভাবে চলতেই থাকবে, n - 3 n - 4 n - 5। বাট লাস্টের যে পদটা সেটা কি হবে? n - r, তার সাথে আমরা 1 যোগ করে দিব, এটা হবে লাস্ট পদ। এই যে দেখো এখানে তোমাদের আমরা কিন্তু অলরেডি সেটা বের করে দেখাইছি। এটা হবে কিন্তু আমাদের লাস্ট পদ, এভাবে চলতেই থাকবে। তার মানে এই ফর্মুলাটা তোমরা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমাদের a প্লাস x পাওয়ার n এর ফর্মুলাটা কি ছিল? a পাওয়ার n প্লাস n c1 a পাওয়ার n - 1 ইন্টু b এর উপর পাওয়ার 1 দিলাম না, প্লাস n c2 এর উপর পাওয়ার কত? এর উপর পাওয়ার হচ্ছে n - 2 b স্কোয়ার, প্লাস n c3 এর উপর পাওয়ার n - 3 b এর উপর পাওয়ার হচ্ছে 3, প্লাস ডট 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 একটা সাধারণ পদ ছিল, কি ছিল? n cr এর উপর পাওয়ার হচ্ছে n - r ইন্টু হচ্ছে, আচ্ছা আমি সবগুলোর ক্ষেত্রে এখানে বি ইউজ করছি, তাহলে এখানে তো আমাদের অবশ্য বি দিয়ে দিতে হবে। তাহলে
a প্লাস বি পাওয়ার n ধরলাম আর কি, ঠিক আছে। তাহলে এখানে b এর উপর পাওয়ার কত হবে, r হবে, প্লাস ডট 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 এভাবে করতে করতে এক b পাওয়ার যখন n হবে তখন গিয়ে শেষ হবে, তাই না ধারাটা? এভাবে চলতে চলতে এখানে গিয়ে শেষ হবে। এখন আমরা যখন এইরকম ভাবে এই জিনিসটাকে আমরা এখন দেখো NC1 NC2 এগুলোকে আমরা এতক্ষণ যেভাবে প্রকাশ করা শিখলাম ভেঙে ভেঙে, সেগুলো সেইভাবে আমরা কি লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো মনে করো a প্লাস বি পাওয়ার n, তাহলে এটাকে আমরা ওইভাবে ভেঙে ভেঙে লিখবো। তাহলে সর্বপ্রথম পদটা কি হবে, a পাওয়ার n প্লাস NC1, তার মানে উপরে হবে n আর একটা হবে আর নিচে হবে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? নিচে হবে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল কিন্তু a পাওয়ার n মাইনাস 1 আর এখানে হবে হচ্ছে b। তারপরে দেখো NC2 কে কিভাবে লিখতে পারবো, নিচে যদি 2 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে উপরে দুইটা পদ হবে n ইন্টু n মাইনাস 1, এই পর্যন্তই হবে। তারপরে a পাওয়ার হবে n মাইনাস 2 আর হচ্ছে b স্কোয়ার প্লাস 3 নম্বর পদ্ধতি আমরা বের করতে চাই, তাহলে নিচে হবে ফ্যাক্টোরিয়াল 3, উপর হবে n n মাইনাস 1 n মাইনাস 2, অর্থাৎ উপরে তিনটা এরকম পদ আসবে। এর উপর পাওয়ার কত হবে n মাইনাস 3, মানে a পাওয়ার n মাইনাস 3 আর b এর উপর পাওয়ার হবে 3 প্লাস ডট 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 প্লাস। এখন দেখো ভাইয়া এখানে যে সাধারণ পদটা ছিল সেটা কি হবে, এই NCR কে আমরা ভেঙে কি লিখছিলাম বলতো, এই যে দেখো এটা হবে না, ওখানে এটা বসাই দিব। তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস 1 এই পর্যন্ত হবে, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। তারপরে এর সাথে তো a আছে, গুণ আছে না, এর সাথে a তো তোমার হচ্ছে গুণ আকারে থাকবে। তাহলে a এর পাওয়ারটা কি হবে, আমি ওখানকার এটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ। তাহলে a এর উপর পাওয়ার হবে কি n মাইনাস r আর b এর উপর r, মানে এটা নরমাল থাকবে, লাস্ট ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা যাবে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাইয়া যে এখানে সাধারণ পদের পরে আপনি প্লাস ডট 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 বি পাওয়ার n, অর্থাৎ যে 2 নম্বর পদ ছিল সেটার উপরে পাওয়ার n দিয়ে এই কি বিস্তৃতিটা শেষ হয়ে গেছিল, বাট আপনি যখন এই ফর্মুলার মাধ্যমে অর্থাৎ ওটাকে যখন ভেঙে যখন লিখলেন তখন ইনফিনিটি পর্যন্ত কেন বিস্তৃত করলেন? অর্থাৎ পাওয়ার যখন আমরা এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা ইউজ করতেছি তখন সেটা সসীম হচ্ছে, আর যখন পাওয়ার আমরা হচ্ছে নেগেটিভ অথবা ভগ্নাংশ ইউজ করবো তখন ইনফিনিটি কেন হবে? এটার বুঝার একটা বিষয় আছে, তোমাদের আমি বুঝাই শোনা। আমরা যখন পাওয়ার হচ্ছে তোমার কি নিচ্ছিলাম, যখন এই কম্বিনেশনের মাধ্যমে প্রকাশ করতেছিলাম তখন লাস্ট পদটা আমরা কিছু মানে দিচ্ছিলাম না। দেখো সবগুলাতে আমরা হচ্ছে দেখো এটার ক্ষেত্রে কি লিখছি, NC1 লিখছি, এখানে আমরা NC2 লিখছি, এখানে NC3 লিখছি। প্রথম পদে n এর কোনো মানে NC1 বা এরকম টাইপের কোনো জিনিস দেয়নি, লাস্টের পদেও কিন্তু দেয়নি, বাট এখানে কিন্তু আছে ভাইয়া। কি আছে? প্রথম পদে আছে হচ্ছে NC0। দেখো এখানে যদি 1 হয় তাহলে প্রথমটা কি হবে, 0 হবে না? দেখো n এর মান তোমার যাই হোক না কেন, 1 2 3 4 5 6 যাই হোক না কেন, সেটা C0 তুমি ক্যালকুলেট করে দেখো সবসময় এর মানে 1 আসবে, যার কারণে প্রথমে আর আমরা NC0টা লিখি নাই। আবার লাস্টে যে অংশটা আছে সেটার মানটা কি জানো, সেটার মানটা হবে NCN, অর্থাৎ NCN হবে, হ্যাঁ। এখন এর মানটা তুমি ক্যালকুলেট করে দেখো, অর্থাৎ n এর মান তুমি যে কোনো সংখ্যা ধরতে পারো, 10 ধরো, 10C10 8C8 এরকম ভাবে করে দেখো, এটার মানও সবসময় কিন্তু 1 আসবে, যার কারণে আমরা লাস্টেরটাও দেইনি। এখন লাস্টের পদটা যদি NCN হয়, আমি তোমাকে কি বলছিলাম, কম্বিনেশন অর্থাৎ C এর ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে তুমি যদি n এর এই যে নিচে তোমার কি হয় r হয়, r এর মানটা যদি n এর সমান হয়ে যায় তাহলে মানে তার মানটা 1 আসবে, সেই পর্যন্ত ঠিক আছে। বাট n এর থেকে যদি বড় হয়, অর্থাৎ যদি n+1 লেখো এখানে, তাহলে তুমি সেটার মান কিন্তু আর বের করতে পারবে না, যার কারণে এটা এই পর্যন্ত সীমাবদ্ধ। এখন তুমি এই অংশটা লক্ষ্য করো তো, এখানে তোমার কি আছে, এখানে তোমার হচ্ছে n আছে, n-1 আছে, n-2 আছে, অর্থাৎ সাধারণ পদটাতে তুমি লক্ষ্য করো n আছে উপরে, n-1 n-2 এরকম ভাবে n-r+1 পর্যন্ত এটা বিস্তৃত হবে। এখন তুমি যদি এখানে n এর মান যদি মাইনাস কোনো সংখ্যা বসাও, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যদি বসাও, তাহলে তোমার কি হবে, তোমার n এর মানটা নেগেটিভ বসছে, এখানে -2 -1 -3 হচ্ছে, -2 -2 -4 হচ্ছে, এরপর আবার কি n-3 আছে, n-4 আছে, তার মানে মাইনাস থেকে তুমি আবার মাইনাস করে তো কখনো সেটাকে 0 বানাইতে পারবে না।
এর কারণে এই পদের মান তোমার বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, আর এটা মানে অনেকগুলা মান বের হবে। এর কারণে আমরা ডট 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 ইনফিনিটি দিয়েছি। আবার তুমি ভগ্নাংশ সংখ্যা বসিয়ে দেখো, দেখবে পজিটিভ ভগ্নাংশ সংখ্যা বসাও, নেগেটিভ ভগ্নাংশ সংখ্যা বসাও, তুমি এটা কি কখনো কিন্তু জিরো হবে না। দেখো মনে করলাম হাফ, হাফ থেকে 1 বাদ দিলে কত? হাফ। আবার হাফ থেকে 2 বাদ দিচ্ছ, হাফ থেকে 3 বাদ দিচ্ছ, বাট কখনো কি এটা জিরো করা পসিবল? না, কখনো হবে না। বাট একটা বিষয় তুমি লক্ষ্য করো, এখানে তুমি যদি পজিটিভ সংখ্যা ইউজ করো, অর্থাৎ মনে করো মনে করো তুমি হচ্ছে পজিটিভ সংখ্যা নিয়েছো, পূর্ণ সংখ্যা, মনে করো 3, তাহলে দেখো n, ঠিক আছে, এখানে n এর মান 3 বসাইলা, n-1 n-2, অর্থাৎ এই যে 2 নম্বর পদটাও কিন্তু বের হবে। 3 নম্বর পদে গিয়ে কি হবে ভাইয়া? n ইন্টু n-1 n-2 n-3 তো আছে। এখন তুমি n এর মানও নিছো 3, আবার মাইনাসও হয়ে যাচ্ছে 3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কি হয়ে যাবে? 0 হবে। তো ওইটা 0 হয়ে গেল। আবার দেখো এখান থেকে আমরা যখন যখন এখানে আসলাম, n ইন্টু n-1 ছিল, হ্যাঁ, এখানে দেখো n ইন্টু n-1 n-2 আছে, তার মানে n-1টা কিন্তু থাকতেছেই। আবার এর পরবর্তীতে এখন তুমি পদে যাবা n ইন্টু n-1 n-2 n-3, তার মানে n-2 n-1 এগুলো কিন্তু থাকতেছে। তার মানে যখন পজিটিভ সংখ্যা যখন তুমি নিবা, তখন যখন পজিটিভ সংখ্যাটা এভাবে মাইনাস করতে করতে যখন একটা সংখ্যা যায় যখন 0 হয়ে যাবে, তারপর থেকে যতগুলা পদ তুমি নিবা সবগুলা 0 হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের বিষয়টা একটু ভেঙে দেখাই। মনে করো n এর মান আমরা 2 ধরতেছি, হ্যাঁ, তাহলে তুমি যখন n ইন্টু n-1 নিচ্ছ ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 2, আমি জাস্ট প্রথম অংশটা দেখাচ্ছি। তাহলে এখানে n এর মান হচ্ছে তোমার কত? 2, তাহলে 2 ইন্টু 2-1, তার মানে কি এটার মানটা আমরা পাচ্ছি। বাট যখন তুমি নিচ্ছ হচ্ছে n ইন্টু n-1 n-2 ডিভাইড হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3, তখন দেখো এখানে তোমার n এর মান 2 বসাইলা, এখানেও 2 বসাইলা, তাহলে 2 বসাইলে এই অংশটা 0 হয়ে যাবে না? তার মানে পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে। আবার এর পরবর্তী তুমি অংশটা যদি নিতে চাও, n ইনটু n-1 n-2 n-3 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4, তাহলে দেখো এই যে n-2 থাকার কারণে এই অংশটাও 0 হবে, এরপরে যেটা আসবে সেটাও 0 হবে, তারপরে যেটা আসবে সেটাও 0 হবে। তার মানে তুমি যখন n এর মান যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বসাবা, তখন তোমার কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমার হচ্ছে n এর মানটা তোমার হচ্ছে কি, আর এই যে যেটা তুমি বিয়োগ করতেছো সেই দুটা সেম হওয়ার কারণে এন্ড একটা আর একটার বিপরীত হওয়ার কারণে 0 হয়ে যাচ্ছে। এন্ড এগুলো সব যেহেতু গুণ আকারে আছে, তার কারণে ওই পদটা থেকে তার পরবর্তী যতগুলো পদ আসবে সবগুলো 0 হয়ে যাবে। বাট যখন তুমি এখানে ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ নিচ্ছ, তখন তুমি কোনোভাবে এই জিনিসটাকে 0 বানাতে পারছো না, যার কারণে এর মান পেতেই থাকবা পেতেই থাকবা পেতেই থাকবা, ইনফিনিটি পর্যন্ত পেয়ে যাবা। এর কারণে আমরা এখানে ইনফিনিটি দিয়েছি। এখন বুঝতে পারছো যখন আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছিলাম তখন কেন এর মানটা শেষ হয়ে গেছিল, আর যখন আমরা হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ যে কোনো কিছু নেবো তখন এর মানটা শেষ হবে না। এখন এখানে তুমি এই ফর্মুলাটা একটা জেনারেল ফরম্যাট, এখানে তুমি পজিটিভ, যেটা আমরা বললাম পজিটিভ সংখ্যা, সেটাকেও তুমি এখানে অ্যাপ্লাই মানে ব্যবহার করতে পারো, নেগেটিভ, তারপরে হচ্ছে তোমার ভগ্নাংশ সবগুলোকে অ্যাপ্লাই করতে পারো। যখন তুমি পজিটিভ সংখ্যা এখানে তুমি নিবা, অর্থাৎ এন আর কি, এন যখন পজিটিভ নিবা তখন একটা সময় গিয়ে তোমার হচ্ছে এন এর মানে 0 হতে শুরু হবে। আর যখন তুমি ভগ্নাংশ অথবা ঋণাত্মক সংখ্যা নিবা তখন কিন্তু কখনো 0 হবে না, যার কারণে মান তুমি পেতেই থাকবা। এর কারণে এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হবে। আশা করি এই যে বিষয়গুলো আমি তোমাদের বুঝালাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা এই সূত্রটাকে একটু ভালোভাবে মাথায় রেখো, এই ফর্মুলাটাকে। এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, হ্যাঁ, এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, মানে যে কোনো ক্ষেত্রে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবা। a পাওয়ার n, এন্ড এখানে দেখো n বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে কিন্তু 1, তো তুমি এটাকে না বসালেও কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ n ইন্টু a ইন্টু n-1 b, তারপর হচ্ছে n ইন্টু n-1 ডিভাইড ফ্যাক্টোরিয়াল 2 a পাওয়ার n-2 b স্কোয়ার, এভাবে তুমি তারপর থেকে কন্টিনিউ করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো আশা করি আমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝছি। এখন দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া 1 প্লাস, এখন তোমাকে ওই ফরম্যাটটা দিয়ে যদি আমি তোমাকে বলি, আমি তো তোমাদের a প্লাস b এটাই করে ফেলছি আর কি, এন্ড আমি যদি তোমাদের বলি যে a প্লাস এক্স এর ফরম্যাটটা তোমরা একটু দেখাও আমাকে, তোমরা কি পারবা না? এটা তোমরা নিজেরা একটু করে নিও, a প্লাস এক্স জাস্ট b এর জায়গাতে x বসবে। এখন দেখো আমরা যদি 1 প্লাস এক্স পাওয়ার n এরকম টাইপের যদি হচ্ছে তোমার কি যদি থাকে, অর্থাৎ প্রথম পদটা যদি 1 থাকে, তাহলে তার সূত্র কেমন হচ্ছে দেখো। প্রথমে কি হবে, 1 এর উপর পাওয়ার n, মানে প্রথম পদের উপর পাওয়ার n, মানে 1 এর উপর পাওয়ার তুমি যাই দাও না কারণ 1ই থাকবে, প্লাস তোমার হচ্ছে n
বাই হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল মান তো 1, ওটা লিখলাম না। এখন দেখো এ মানে কি প্রথম পদ, প্রথম পদের উপর পাওয়ার কি হবে n মাইনাস আর, তাহলে প্রথম পদ হচ্ছে 1, 1 এর উপর তুমি যতই পাওয়ার যা কিছু দাও না কেন সেটা তো 1ই থাকবে, তাহলে ওটা লিখলাম না। তারপরে দ্বিতীয় পদের উপর পাওয়ার কি হয়, দ্বিতীয় পদের উপর পাওয়ার হয় হচ্ছে আর। এখন আর এর মান এখানে কত, যেহেতু এটা দ্বিতীয় পদ, তাহলে আর এর মান হবে 1, তার মানে এখানে আর এর মান হচ্ছে 1 প্লাস n ইন্টু n মাইনাস 1, এখানে হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল 2। দেখো এখানে আর এর মান কিন্তু হচ্ছে 2, এখানে আর এর মান কিন্তু 1 ছিল, ফ্যাক্টোরিয়াল এই যে n এর নিচে কিন্তু ফ্যাক্টোরিয়াল 1 ছিল, ওটা কিন্তু লিখি নাই, সূত্রে তোমরা দেখে নিও। আমি কিন্তু এর আগে তোমাদের কিন্তু দেখাইছি এর নিচে কিন্তু 1 ছিল। তারপরে দেখো যেহেতু 1 এর উপর যে কোনো কিছু পাওয়ার দিলে 1ই থাকতেছে, এর কারণে ওটা লেখার দরকার নাই। এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 টু এক্স কিউব। এই যে প্রথমে 1 থাকার কারণে 1 এর উপর পাওয়ারটা আমরা আর দিচ্ছি না, কারণ 1 এর উপর তুমি যা কিছু পাওয়ার দিবা সেটার মানটা তোমার কি আসবে, সবসময় 1ই আসবে। প্লাস ডট 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 প্লাস, সাধারণ পদটা কেমন হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, এভাবে করতে করতে n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর পর্যন্ত বিস্তৃত হবে আর কি। আর এখানে যদি 1 এর উপর পাওয়ার দিলে কিচ্ছু হবে না, 1ই থাকবে, এই কারণে ওটা লিখলাম না। এক্স এর উপর পাওয়ার কি হবে আর, প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার আমরা আজকের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করার কথা ছিল সেগুলো আমরা করে ফেলি। আচ্ছা, তো এখানে সুন্দর করে অতি সংক্ষিপ্তগুলো লিখে আছে, আমরা এখন জাস্ট খালি দেখবো আর সলভ করবো। ঠিক আছে, দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা দেখো, সেখানে কি বলছে এ প্লাস এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ কত। সাধারণ পদ মানে কি ভাই বলতো, সাধারণ পদ মানে হচ্ছে ওই যে আর প্লাস 1 পাওয়ার পদ, ওইটাই সাধারণ পদ। তাহলে আমাদের কি বলছে দেখো, এ প্লাস এক্স পাওয়ার এন এর বিস্তৃতিতে সাধারণ পদ বের করতে বলছে। তাহলে এর সাধারণ পদ, সাধারণ, তাহলে এটা কত নম্বর আমরা সলভ করতেছি, 1 নম্বর। সাধারণ পদ কত হবে বলো, এন সি আর এ পাওয়ার এন মাইনাস আর। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে এ পাওয়ার এ প্লাস এক্স পাওয়ার 20 এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। তাহলে দেখো সেম জিনিসই, জাস্ট এ পাওয়ার এক্স পাওয়ার দিচ্ছে এখানে 20, এর সাধারণ পদটাই বের করতে বলছে। তাহলে এন সি আর এ পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার আর, এই সূত্রতে অ্যাপ্লাই হবে। এখন এখানে তোমার জাস্ট একটা ভ্যালু দেওয়া আছে, কি দেওয়া আছে, এন এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে ওটা বসাই দিবা জাস্ট 20 সি আর এ পাওয়ার 20 মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার আর, এটাই সাধারণ পদ। তাহলে দেখো সেম ভাবে এ প্লাস এক্স পাওয়ার 21, এটা করতে পারবার না, সাধারণ পদ কত, সেম টাইপের ম্যাথই তো। দেখো এখানে 20 ছিল, এখানে 21 হয়েছে, সেম ম্যাথ করে নিবা। এবার দেখো 4 নম্বরে এখানে বলছে 1 মাইনাস এক্স পাওয়ার এন এর সাধারণ পদ কত। তোমাদের কিন্তু আমি ভাইয়া এটা কিন্তু করাই দিয়েছিলাম। দেখো 1 প্লাস এক্স পাওয়ার এন এর সাধারণ পদ কত হবে সেটা আমি তোমাদের কিন্তু করাই দিয়েছি। বাট ওখানে কি জিজ্ঞাসা করছে, ওখানে জিজ্ঞাসা করছে হচ্ছে 1 মাইনাস এক্স পাওয়ার এন এর সাধারণ পদ কত। এখন দেখো এই যে বিস্তৃতিটা আমি করছি, সেটা কি করছি, সেটাকে আমি হচ্ছে কম্বিনেশনের মাধ্যমে কিন্তু প্রকাশ করি নাই, সেটাকে আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে, অর্থাৎ সেটাকে ভেঙে প্রকাশ করছি। তো এটার সাধারণ পদ তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারো, আবার কম্বিনেশনের মাধ্যমে ব্যবহার করতে পারো। কেন, কারণ এখানে দেখো এখানে এন এর মানটা কি হবে এটা তো তোমার ফিক্সড ভাবে বলা নাই, যেটা ধনাত্মক নাকি ঋণাত্মক না কি সংখ্যাটা তো বলা নাই। তো তুমি এটা ধনাত্মক নিয়েও করতে পারো, আবার যদি তুমি মনে করো যে না আমি হচ্ছে ভেঙে যেই সূত্রটা আমরা শিখলাম সেটাও অ্যাপ্লাই করবো, তাহলে পড়তে পারো, সমস্যা নাই। তাহলে আমি যদি 1 মাইনাস এক্স পাওয়ার এন এর সাধারণ পদ বের করতে বলতে, তাহলে এর সাধারণ পদ, সাধারণ পদ কি হবে বলতো, এন সি আর, দেখো এখানে আছে 1, এখানে 1 আছে, তাহলে 1 এর উপর যে কোনো কিছু, 1টা কি এ হিসেবে কাজ করতেছে না, তাহলে 1 এর উপরে পাওয়ার যা কিছু দেয় না কেন তো ওটা তো 1ই আসবে। তাহলে আমরা তারপরে এটার কাজ করি, তাহলে 1টাকে লিখলাম না, তারপরে হচ্ছে এক্স, এক্স এর উপর পাওয়ার কি হয়, আর হয়, এই যে। এখন দেখো এন সি আর,
এখন দেখো আমরা -1 ইন্টু এক্স লিখতে পারি কিনা ভিতরে, অর্থাৎ এর সামনে কিছু নেই, মানে 1 তো আমরা নর্মালি লিখতে পারি। তাহলে -1 ইন্টু এক্স পাওয়ার হচ্ছে আর, তাহলে এনসিআর মাইনাস -1 এর উপরে পাওয়ারটাকে আলাদাভাবে লিখতে পারবো না আমরা, -1 পাওয়ার আর, আর হচ্ছে এক্স পাওয়ার আর, আর হ্যাঁ এটা আর, তাহলে -1 পাওয়ার আর এনসিআর এক্স পাওয়ার আর, তার মানে সাধারণ পদ কি হলো, এটা হইলো। তাহলে আমরা এটা পেয়ে গেছি। তাহলে সিমিলার ভাবে 4 নম্বর ম্যাথ করলাম। 5 নম্বর 1 প্লাস এক্স পাওয়ার এন এর সাধারণ পদ বের করতে পারবো না? তোমরা দুইটা ওয়েতেই করতে পারো, প্রথমটাও করতে পারো অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের ক্ষেত্রে, আবার যেটা জেনারেল ফরম্যাট সেটাও ইউজ করতে পারো, সমস্যা নাই। যখন আমাদের নির্দিষ্টভাবে ভগ্নাংশ অথবা নেগেটিভ পূর্ণ সংখ্যা দিয়ে দিবে তখন আমরা 2 নম্বর পদটা মানে যেটা জেনারেল ফরম্যাট আর কি সেটাকে আমাদের অ্যাপ্লাই করতেই হবে। তখন আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচকের জন্য যে সূত্রটা শিখেছি সেটা আর অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে 5 নম্বরে তোমরা পারবা। আবার দেখো 6 নম্বরে বলতেছে 1 প্লাস এক্স পাওয়ার 11 এর মোট মধ্যপদ কয়টি? তাহলে মোট মধ্যপদ বের করতে বলছে, তার মানে মধ্যপদ কয়টা হবে সেটা বের করতে বলছে, তোমাকে কিন্তু মধ্যপদের মান বের করতে বলে না। তাহলে দেখো পাওয়ার যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা ইজ ইকুয়াল টু পাওয়ার প্লাস 1, তার মানে পদ সংখ্যা হবে 12টা। পদ সংখ্যা যদি 12টা হয় অর্থাৎ পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে তার মধ্যপদ কয়টা হয়? 2টা। তাহলে লিখে দিবা যে মধ্যপদ 2টি হবে। তারপরে এক্স প্লাস 1 বাই এক্স পাওয়ার 7 এর মধ্যপদ কত? তার মানে এটার ভ্যালুটা আমাদের বের করে দেখাইতে হবে, ঠিক আছে? চলো আমরা এটা পড়ে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে? এক্স প্লাস 1 বাই এক্স পাওয়ার 7 এর মধ্যপদ কত? তার মানে এর মধ্যপদ বের করতে হবে। তাহলে দেখো পাওয়ার যদি কি হয়, বিজোড় হয়, তাহলে পদ সংখ্যা তুমি এটা লিখি ব্যাস হবে। পাওয়ার বিজোড় হলে বিজোড়, আচ্ছা বিজোড় হলে পদ সংখ্যা জোড় হবে, তাহলে মধ্যপদ 2টি হবে, তাই না? তাহলে মধ্যপদ, তাহলে প্রথম প্রথম মধ্যপদ কি হবে? n প্লাস 1 ডিভাইড বাই হচ্ছে 2, এত তম পদ, তাই না? তম পদ। তাহলে n এর মান কত? 7 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে এটা কত আসছে দেখো, 7 আর 8, তার মানে 4 তম পদ। আর দ্বিতীয় মধ্যপদ কত হবে দেখো, দ্বিতীয় মধ্যপদ তৃতীয় মধ্যপদ কত হবে? n প্লাস 3 ডিভাইড বাই 2, এত তম পদ, তাই না? তম পদ। তাহলে দেখো n এর মান কত? 7 আর 3 হচ্ছে 10 ডিভাইড বাই 2, তাহলে 10 বাই 2 5, তার মানে 5তম পদ। এখন আমাদের যেহেতু অতি সংক্ষিপ্ততা আসছে, আমাদের জাস্ট খালি জিজ্ঞাসা করবে যে কততম পদ বা কয়টা মধ্যপদ বের হবে। তো এইটার দেখো 4তম পদ, এটাকে তুমি কি করবা? 3 প্লাস 1তম পদ বানাবা, কারণ এইটা হচ্ছে এই 3 হচ্ছে আর এর মান, ঠিক আছে? এটা এখানে এই 4টাকে তুমি সরাসরি কিন্তু কি পড়তে পারবা না, আর এর জায়গাতে বসাতে পারবা না। আর এর মান হিসাবে তোমাকে 3 প্লাস 1 বা আর প্লাস 1 এরকম আগে ফরম্যাটে সাজাইতে হবে। আবার এখানে 5তম পদ আসছে, এখানে তুমি কি করবা? 4 প্লাস 1তম পদ, দেন ওই যে আমাদের সাধারণ পদের যে সূত্রটা ছিল সেখানে অ্যাপ্লাই করে জাস্ট ভ্যালুটাকে বের করে ফেলবা, মধ্যপদগুলো কত হবে। এটা কি পারবা না? আশা করি পারবা। তাহলে আমরা হচ্ছে 8 নম্বরে চলে যাই। 1 প্লাস এক্স পাওয়ার হচ্ছে কত? 100 এর কততম পদটি মধ্যপদ হবে? তাহলে এর মধ্যপদটা কততম পদ হবে সেটা বের করতে বলছে। তাহলে পাওয়ার যদি তোমার কি হয়, জোড় হয়, তাহলে তার পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে বিজোড় যদি হয় তাহলে তার মধ্যপদ হবে একটা। তার মানে মধ্যপদ যখন বিজোড় হয় তখন মধ্যপদ নির্ণয়ের সূত্র কি? n/2 প্লাস 1, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 50 প্লাস 1, তার মানে হচ্ছে 51, তার মানে 51তম পদটি হবে মধ্যপদ। এবার দেখো 9 নম্বরে কি বলছে যে 1 প্লাস এক্স পাওয়ার 12 এর মধ্যপদ কত? পারবা না? আশা করি পারবা। তারপরে দেখো এই যেখানে অনেক মানে জটিল ভাবে দিয়েছি, মনে হচ্ছে অনেক কঠিন হবে এটা। পাওয়ার 20 এর মধ্যপদ কততম পদ হবে? তার মানে জাস্ট তোমাকে মানে কততম পদটা মধ্যপদ হবে সেটা বের করতে বলছে। তার মানে পাওয়ার যদি জোড় হয়
তাহলে পদ সংখ্যা হবে বিজোড় আর মধ্যপদ হবে একটা। তাহলে সেই মধ্যপদের মান কত হবে? 20 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 10। 10-এর সাথে 1 যোগ করলে হয় 11, তার মানে 11তম পদটা হবে মধ্যপদ। জাস্ট এতটুকু লিখলেই হবে, পদের মান কিন্তু আর বের করে দেখাতে বলিনি। যদি বলতো যে মধ্যপদ কত হবে তাহলে তুমি পদের মানটা বের করে দেখাইতা, বাট যখন বলবে যে কততম পদ মধ্যপদ, তার মানে কততম পদ সেটা পর্যন্ত বের করলেই এনাফ। তারপরে দেখো এখানে এই বিষয়টা, এই ম্যাথটা একটু ভালোভাবে লক্ষ্য করো। 12CR x পাওয়ার 10 মাইনাস r পদে যদি x পাওয়ার 5, পদে x পাওয়ার 5 থাকলে x পাওয়ার 5 এর সহগ কত? তার মানে এই পদটা, এটা মনে করো একটা সাধারণ পদ, এই সাধারণ পদে কি আছে? x পাওয়ার 5 আছে। তার মানে এই যে আমাদের এখানে x পাওয়ার 10 মাইনাস r, এটা ইকুয়াল টু আমাদের এটা ধরতে হবে। তার মানে তোমার ভিত্তি চলে যাবে, তখন 10 মাইনাস r ইকুয়াল টু 5 হবে, তাই না? তখন তুমি আর এর মানটা বের করবা, আর এর মান বের করার পরে x পাওয়ার 5 এর সহগটা পেয়ে যাবা। তাহলে এটা কি আমাদের হবে দেখো তো, দেখো 12CR x পাওয়ার 10 মাইনাস r, এই পদে কি আছে? এই পদে x পাওয়ার 5 আছে। তাহলে এই পদে যদি x পাওয়ার 5 থাকে, তাহলে এইটার বদলে আমাদের x পাওয়ার 5 মানে এই অংশটাকে কি x পাওয়ার 5 বানাইতে হবে। তার মানে x পাওয়ার 10 মাইনাস r ইকুয়াল টু x পাওয়ার 5 করতে হবে। তো তোমরা এই লাইনটা না লিখে সরাসরি এটা লিখবা যে 10 মাইনাস r ইকুয়াল টু 5 হতে হবে। তাহলে এখান থেকে যদি 10, এই 5টাকে এই পাশে নিয়ে আসলে -5, আর এই মাইনাস আরটাকে ওই পাশে নিয়ে গেলে r, তাহলে r এর মান কত আসছে বলো? 5। তার মানে x পাওয়ার 5 এর সহগ কত হবে? সহগ মানে কি? এই x পাওয়ার 5, এটা কিন্তু এই যে r এর মান যদি আমরা 5 বসাই, তাহলে কিন্তু এই পুরো অংশটা কি হয়ে যাচ্ছে? x পাওয়ার 5 হয়ে যাচ্ছে। তখন তুমি এখানে r এর মানটা বসাই দিলা, অর্থাৎ 12C5। তাহলে ওই x নিজে বাদ হয়ে ওর সাথে যেটা থাকবে সেটা হবে সহগ। তার মানে x পাওয়ার 5 এর সহগ কত? x পাওয়ার 5 এর সহগ 12C5, এটাই आंसर। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটি সবার ভালো লাগছে। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।